বোতল রহস্য। ১ম এ আমি ভাবছিলাম এই অডিওটার নাম দেব ৩৬, ৩৬, ৩৬। তারপর ভাবলাম না বোতল রহস্যটা দিলে বেশ জমবে ভালো, একটু ক্যাচি হবে। এই যে বলে না ক্লিকবেট, তবে ক্লিকবেট না এটা সত্যিকারের। বোতল রহস্যটা দিয়ে তাহলে শুরু করি। আমি একটু ফুটবল আর একটু আরজিকর দুটো একটু অল্প টাচ করব। তো বোতল রহস্যটা কেন বললাম? আম দেখবেন আজ তাক বাংলাতে একজন মহিলা সঞ্চালক আছে। ওনার মুখে একটা একটা এটা কেমন একটা বিষণ্ণতা লেগে থাকে এবং আমি দেখেছি উনি যখন ওই ভদ্রমহিলা যিনি মারা গেছিলেন, তার মা-বাবার সঙ্গে দেখা করেছে কিন্তু মুখটা কেন গম্ভীর করে, মানে বোঝা যাচ্ছিল উনার মধ্যে একটা ফিলিংস রয়েছে। তো তারপর আমি দেখলাম উনি ওদের মানে বোধহয় ওই প্রধান সঞ্চালক টাইপ এবং আজকে একটা দেখাচ্ছে উনি মানে ওই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, ওই রায়বাবু সঞ্জু রায়ের বাবু দেখাচ্ছে। তো দেখাচ্ছে সঞ্জয় রায় মানে ওই তার গলায় একটা ব্লুটুথ রয়েছে, বলছে দেখুন ব্লুটুথটা পাওয়া গেছে। কী করে পাওয়া গেছে, তো কী করে পাওয়া গেছে এটা হাস্যকর, যে লজিকটা নিয়ে এসছিল, কিন্তু আমি যেই লজিকটা বলতে চাই সেটা আরও হাস্যকর। মানে আপনি সাবধানে বসে থাকবেন, হ্যাঁ। বলছে দেখুন মানে এই সঞ্জয় রায়ের হাতে কোনো বোতল দেখা যাচ্ছে না সিসিটিভিতে, তো সেমিনার রুমে কোত্থেকে বোতল এলো? মানে জানি না মানে কোত্থেকে এই ধরনের প্রশ্ন আছে। তারপর যে ছেলেটাকে প্রশ্ন করছিল বলছে না সেমিনার রুম তো কেউ বোতল নিয়ে ঢুকতেই পারে, যে মারা গেছে সে নিজেও বোতল নিয়ে ঢুকতে পারে। মানে কোথাকার লজিক? মানে বলছে সিসিটিভিতে বোতল দেখা যাচ্ছে না, তাহলে সেমিনার রুমের ভেতরে কোত্থেকে বোতল এলো? এই ধরনের লজিক নিয়ে সবাই ব্যোমকেশ হয়ে গেছে, সবাই মিতিন মাসি হয়ে গেছে, মেয়েরা সবাই মিতিন মাসি আর ছেলেরা সব ব্যোমকেশ হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে যে মানে বেসিক্যালি কী হচ্ছে ধরুন, তো এরম বেসিক্যালি কেরানি টাইপ সব জার্নালিস্ট, মানে ওই খবর আসে খবর পড়ে, খবর আসে খবর পড়ে, ওই দেখে দেখে টেলিপ্রম্পটারে দেখে পড়া অভ্যাস। হঠাৎ করে বলে দেওয়া হচ্ছে কেরানিকে, এই তুই গিয়ে আজ থেকে নো মোর কেরানি, তুমি আজ থেকে ব্যোমকেশ হয়ে গেছে। কী করবে, মাথায় কাজ করে না, কাজ না করলে যা হয়। এবং এই সমস্যাটা কিন্তু শুধু যে ভাবছে না জার্নালিস্টদের বলছি তা না, আমি আমার পরিচিত ইঞ্জিনিয়ার ডাক্তার সবাইকে দেখছি ক্যারানি টাইপ মাথাটা তো ক্যারানি, কাজ যাই করুক মাথাটা তার ক্যারানি, সে বুঝতেই পারছেন কাজকর্ম ক্যারানি টাইপই করে। মানে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক বেসিক্যালি ক্যারানি টাইপ ওই ছাপ্পা মারা কাজকর্ম করে। তাই তাদের প্রশ্নগুলো এরকম। এবার প্রথমেই বলে দিই মানে ফুটবলে একটু আসা যাক। ফুটবলে মানে অনেকেই বলছে যে এ কী মানে এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি তো পিছিয়েই যাচ্ছে আনোয়ার কেস। কী দেখুন এই ব্যাপারটা কিন্তু বহু বহু আগে আমরা আলোচনা করেছিলাম আমাদের চ্যাট ফোরামে, ওই বাংলা প্যাচের সময় থেকে, যে এআইএফএফ ঘোটালা করে ফেলেছে। এখন যদি এআইএফএফকে এখন যেটা করতে হবে সেটা এখন অনেকেই উপলব্ধি করেছে যে এআইএফএফ এখন যাই করুক, যে কোনো পক্ষ সুপার জায়েন্ট বা এআইএফএফ খোদ নিজে, এআইএফএফ হতো না, বা ইস্ট বেঙ্গল বা দিল্লি এফসি বা আনোয়ার নিজে কেউ যদি এআইএফ মানে ফিফাতে চলে যায়, এআইএফএফ বাসটা খেয়ে যাবে, কারণ এআইএফএফ নিজেই দোষটা করেছিল। তো এআইএফএফকে এমন কিছু করতে হবে যাতে করে কেউ না ফিফাতে চলে যায়। কিন্তু সবচেয়ে ভালো কী হয় বলুন তো, যদি কিছুই না করে, তাহলে কেউ যেতে পারবে না। কিছু করার পরই তো আপনি এসকালেট করতে পারবেন, কিন্তু যদি আপনি কিছুই না করেন, যদি চুপ করে বসে থাকেন, চুপ মেরে বসে থাকেন, ওই যেমন সুশান্ত সিং রাজপুত, মানে কত বলছে ওর দড়িটা ওপর থেকে নামছে না ঝুলছে, নামছে না ঝুলছে, 30 ডিগ্রি 10 ডিগ্রি সব 4 বছর হয়ে গেছে। সে কী বিহারের ইলেকশনের আগে সেই কি মানে সারাদিন চলছে 4 বছর হয়ে গেছে, ওই দড়ি থেকে ঝুললো আমরা জানতেই পারলাম না। তো এখন ওই যেটা বললাম মানে এসকালেট তখনই করতে পারবেন যদি কিছু জানান, কিন্তু যদি নাই জানান তাহলে তো এসকালেশনের কোনো ব্যাপারই থাকে না। এবার আসা যাক এই বোতল রহস্য হলো, এইটা হলো এবার এই যে সুপ্রিম কোর্ট মানে এখন বলে দিয়েছে যে কালকে হবে না, মানে এইটা নিয়ে আবার অনেকে বলছে এই সেটিং ওই সেটিং। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি আমার আগের অডিওতে বলেছি এবং আগের একাধিক অডিওতে বলেছি, ব্যাপারটা কিন্তু অতটা কমপ্লিকেটেড না। মানে সব কিছু আপনার কমপ্লিকেটেড, আর হোঁচটকে বললেন বলে ওপরে কেউ একটা করেছে, কেউ একটা সলা পরামর্শ করেছে, মানে কিছু একটা মানে একটা পেছনে একটা ষড়যন্ত্র হচ্ছে। সব কিছু অত ষড়যন্ত্র নয়, কেননা দেখুন এই সিসিটিভি রয়েছে, আগে রয়েছে পেছনে রয়েছে, ভালো ভালো সিসিটিভি রয়েছে। তো সিসিটিভি ফুটেজেই অনেক কিছু দেখা যাচ্ছে, কে ঢুকছে কে ঢুকছে না। এখনও দেখেছি ওই ওই কলকাতা টিভির ওই ভদ্রমহিলা যিনি আগে ছিলেন মানে 24 ঘন্টায়, তিনি এখনও বলে যাচ্ছেন, বা এরকম আরও অনেকে মানে এখনও মানে তারা মিতিন মাসি হয়ে যাচ্ছে, এখনও বলে যাচ্ছে টিভি9 বাংলাতে যে আরও কারোর হাত আছে কিনা, ভাই। বড় বড় মানুষ যদি কিছু করায়, মানে তুই ভাই ধরুন আপনি একটা বড় মানুষ, হ্যাঁ আপনি আমার কথা শুনছেন, নিশ্চয়ই আপনি বড় মানুষই হবেন। ছোটো লোকগুলো তো আমার কথা হতে শুনবেনই না, প্রথমেই বন্ধ করে দেবেন। তো ধরুন আপনি একটা বড় মানুষ, আপনি কাউকে একটা সরিয়ে দিতে চান, হ্যাঁ আপনি কি মানে ওই ধরুন সুপারি দিলেন, পয়সা দেবেন, আবার নিজেও খাটবেন নাকি, ইয়ার কি মামদোবাজি পেয়েছেন আপনি? মানে আপনি
বাড়িকে মানে কাউকে দিয়ে পয়সা দিয়ে কাজ করাবেন, আবার নিজেও সেই কাজটা করবেন, মানে কখনো হয় মানে ধরুন এই ডক্টর ঘোষ হোক ডক্টর বোস হোক যেই হোক, মানে সে যদি ধরলাম ওই রায়বাবুকে সঞ্জয় রায়কে যদি পয়সা দিয়ে থাকে, সে আবার নিজেই সাইটে গিয়ে বলে হাত লাগে চলো একসাথে করি। আরে বড় বড় জোর কী করে, বড় জোর দুটো সুপারি দেবে, তিনটে সুপারি দেবে, মানে একটা সুপারি দেবে দু তিনজনকে হয়তো দেবে। তো সেক্ষেত্রে এই রায়ের সাথে হয়তো কিছু শাহ আসবে, কিছু মানে এই আসবে, মানে কিছু শাহ মানে ওইরকম মানে সিং ফিং এইসব আসবে, পাসওয়ান এরাই আসবে। আর কে আসবে মশাই আপনার, আর কে আসবে মানে ওখানে কি মানে একজন মানে এই শাসক গোষ্ঠী একটা বড় মানে মন্ত্রী চলে আসবে সঞ্জয় রায়ের সাথে একসাথে কাজ করবে, মানে লজিকটা কোথায়? আর যদি সে নেই, নিজে ওখানে নাই যায়, তো কিসের এভিডেন্স লুকানো? আরে মশাই আপনি যদি ধরুন যদি কিছু এভিডেন্স লুকিয়েও থাকে, সেটা ওই সঞ্জয় রায় টাইপের আরেকটা কারুরই হবে, আর কার হবে? আপনি কি হচ্ছেন কোনো মন্ত্রী হবে, কোনো ওই বড় ডাক্তারবাবুর হবে? তবে যাকে আমার একটা জিনিস দেখে ভালো লাগছে যে এই ডাক্তার এখন কাদা ছোড়াছড়ির ফলে আমরা অন্তত এটা জানতে পেরেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যেগুলো মানে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে মাথায় বসে যেসব ডাক্তাররা, তার অনেকেই মানে বজ্জাত মানুষ, এটা অন্তত আমরা জানতে পেরেছি। দেখুন আমরা আগে ভাবতাম যে শুধু যারা মানে দিনরাত রাজনীতি করে তারা খারাপ মানুষ, এখন আমরা জানতে পারছি যে ডাক্তারদের মধ্যেও প্রচুর খারাপ মানুষ আছে। এটা জেনে খুব ভালো লাগছে, মানে ডাক্তাররাই নিজেদের জামা কাপড় খুলে দিচ্ছে, খুব ভালো লাগছে এটা জেনে যে আমরা এতদিন ভাবতাম ডাক্তার মানে বুঝি ঈশ্বর, কিন্তু দেখুন এরকম কোনো ঈশ্বর আছে যে বলে ভাই এই চিকিৎসাটা থেকে আমার কিন্তু কতটা মুনাফা হচ্ছে এটা দেখা চাই? এ তো হতে পারে না, না মানে ঈশ্বর যারা পান্ডা তারা এসব করতে পারে, ভাই আমার পয়সা না দিলে আমি মন্দিরে ঈশ্বর দর্শন হবে না, কিন্তু ঈশ্বর তো কখনো এরকম বলে না যে এই আমার আরও প্রফিট চাই। মানে কে আপনি যে কোনো আপনি বলতে পারেন এ তো শুধু প্রাইভেট হসপিটাল হয়, সরকারি হাসপাতালে হয় না, না সরকারি হাসপাতালে হয়, যখন কেসগুলো এদিক ওদিক রেফার করে দেওয়া হয়, আপনাকে ঘোরানো হয়, আপনাকে ভুলভাল ওষুধ দেওয়া হয়, আপনাকে জেনেরিক ওষুধ দেওয়া হয় না, সেটা নিয়ে এনকে ডিজিটাল একটা ভালো একটা অডিও করেছে। আমার এইটা নিয়ে অনেক আগে বলেছিলাম যে বিভিন্ন ম্যাল প্র্যাকটিস আছে ডাক্তারি প্রফেশনে, সেগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা প্রয়োজন এবং সেগুলো একটু পরিষ্কার করা প্রয়োজন। একটু এবার আমি ছত্রিশ করে ব্যাপারটা শেষ করে দিই। ছত্রিশ একটা হাসির ব্যাপার, একটা মানে ভানুর একটা পুরনো একটা জোক ছিল, ভানু বন্দ্যোপাধ্যায়, যে একজন জিজ্ঞেস করছে মশাই আপনার মাপ কত, বলছে 36। তখন বলছে মানে আপনি কি মানে শুয়োর নাকি? না আমি শুয়োর আপনাকে বলছি না, আমি শিওর আপনি শুয়োর নন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 36 ঘন্টা নিয়ে অনেকে একটা ভুলভাল একটা একটা ধারণা আছে। আমার এক ইউএসএতে পরিচিত একজন একজন আছে, সে ইস্ট বেঙ্গলের ভীষণ ফ্যান, আমার চ্যাট ফোরামে খুবই লেখালেখি করে এবং মূল্যবান মন্তব্য দেন, মানে ওই ভীষণ বিচক্ষণ ব্যক্তি। তো উনিও ভেবেছিলেন বা আমার ধারণা এরকম অনেকেই ধারণা আছে যে 36 ঘন্টা ডিউটি মানে কেউ টানা 36 ঘন্টা কাজ করে। আমি প্রথমে ভাবছিলাম বাবা এ কী করে কাজ করবে, মানে 30 ঘন্টা, আমি তো মানে 8 ঘন্টা কাজ করতে করতে মানে ঘুম পেয়ে মানে টানা 36 ঘন্টা মানে সম্ভব নয়। তারপর ব্যাপারটা বুঝলাম যে কেউ ধরুন রাত 12টায় ঘুমিয়ে পড়ে সে সকাল 8টায় উঠে ঘুম থেকে উঠে তার বাড়িতে চলে গেল, হ্যাঁ। তো 10 আর 2 বা মানে কত প্লাস 8, 10 ঘন্টা মানে হচ্ছে 36 থেকে কিন্তু ওই 10 ঘন্টা ওখানে আউট, মানে সে যে রাত 12টায় ঘুমিয়ে পড়লাম, ভুল বললাম, 12টা থেকে 8 হচ্ছে 8 ঘন্টা, মানে 36 মাইনাস 8, 8 হচ্ছে কত 28 ঘন্টা, মানে ওই রাত 12টা কিন্তু তার 28 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, তারপর সে বাকি 8 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিল, বাকি 8 ঘন্টা পুরো ঘুমিয়ে কাটিয়ে দিল, এইভাবে হচ্ছে 36 ঘন্টা। তো 36 ঘন্টা এদের অন সাইটে থাকতে হয়, কিন্তু 36 ঘন্টা এরা কিন্তু কাজ করে না, টানা কাজ করে না। এবার কিছু কিছু ডিপার্টমেন্ট হয়তো কাজ করে, যেখানে ইমার্জেন্সি, যেখানে সারাক্ষণ মানে এই লোক এই মানে এই অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট আসে, সেখানে হয়তো তাদেরকে অনেকক্ষণই কাজ করতে হয়, তাদের হয়তো বিরতি খুব কম থাকে। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট চেস্ট ফেস্ট শুয়ে পড়ে থাকে মানে 36 ঘন্টা মধ্যে হয়তো 10 ঘন্টা কাজ করে, হয়তো 26 ঘন্টা ঘুমিয়ে থাকে। তো এই ব্যাপারটাকে একটু মনিটরিং করা উচিত, এই ব্যাপারটা একটু ঠিকঠাক করা উচিত এবং ব্যাপারটাকে লিগালাইজ করা উচিত যে আপনার যদি 36 ঘন্টা ডিউটি হয় তো তার মধ্যে কতটা ব্রেক হবে, কতটা অ্যাক্টিভ ডিউটি আওয়ার্স হবে, এবং ব্রেকের আওয়ারটা কিন্তু পুরোটা রেজিস্টার করতে হবে। আপনি ধরুন লগ ইন লগ আউট হওয়া চাই, মানে আপনি ধরুন ফ্লোরে যাচ্ছেন, মানে আপনার যেখানে পেশেন্ট রয়েছে সেখানে ঢুকছেন, সেখান থেকে বেরোচ্ছেন, যখন আপনি ব্রেক নিতে যাচ্ছেন, মানে একদম মানে ব্রেক, মানে ধরুন 10 ঘন্টা খাটনির পর আপনি একটা ব্রেক নিলেন বা 8 ঘন্টার পর একটা ব্রেক নিলেন, তো ব্যাপারটা পুরোটা অফিসিয়াল করতে হবে, নয়তো ওরকম হবে মানে আপনি লুকিয়ে কোন হাসপাতালে কোন এদেরগুলো থেকে ঘুমিয়ে পড়ে থাকলেন, একটা খাট পেতে ঘুমিয়ে থাকলেন, ভাবে মানে ওখানে তো রেকর্ড হয়ে যাবে, আমি 2 ঘন্টার বেশি ঘুমাতে পারবো না, এখানে এসে আমি 10 ঘন্টা ঘুমিয়ে, কোথায় কী হয়ে যাবে কেউ জানে না। দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি সেফটির ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে। আপনি পুরো সব কিছুকে সেভ করতে পারেন, যেমন ধরুন বৃষ্টি হচ্ছে, আপনি কি পুরো শহরকে ছাতা দিয়ে ঢেকে দেবেন? আপনি আপনার নিজের মাথাটা ছাতা দিয়ে বড়জোর ঢাকবেন। তো সেরকমই সেফটিটা রাত বিরেতে আপনি পুরো শহরকে সেফ কখনোই করতে পারেন না। তাহলে তো পুরো রাস্তার প্রতিটা কোণে অলিগলিতে অন্ধকারে মানে প্রত্যেকটা লাইটের তলা একটা করে পুলিশ রাখতে হয়। তো আপনি কিছু কিছু সেফ জোন বানাতে পারেন, কিন্তু এই যে বলছি মানে গন্ডি বা সেফ জোন, সেটা যদি কেউ ভাবে না এই সেফ জোনে থাকলে আমার তো আওয়ার্স ফার্সে গন্ডগোল হবে, আমাকে কোথাও গিয়ে লুকিয়ে ঘুমাতে হবে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেই জন্য বলছি পুরো ব্যাপারটা
এই 36 ঘন্টা রাখুক কি 28 ঘন্টা করুক বা 24 ঘন্টা করুক 12 ঘন্টা যাই হোক করুক, এটা পুরোটা লিগালাইজ করতে হবে এবং এই ব্যাপারটাকে ঠিকঠাক করে মনিটরিং করতে হবে। চেক ইন চেক আউট এগুলো ডিজিটালি কন্ট্রোল করতে হবে, যাতে যারা ডাক্তার তাদের যাতে ওয়ার্ক আওয়ার্সগুলো ঠিকঠাক করে রেকর্ডেড হয় এবং মনিটর্ড হয়। মানে হয়তো ওরকম মানে কে কোথায় চলে গেল আপনি জানেন না, স্কুলের মধ্যে বা আপনি হচ্ছে না বাচ্চা রয়েছে, বাচ্চাতে এদিক ওদিক সিনেমা দেখতে চলে গেল, গিয়ে ছেলে ধরা নিয়ে চলে গেল। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু নজর দিতে হবে। আর সকলে ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন, না থাকলে ভালো থাকবেন।